আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কাইয়ুম ভাই, আমরা সরাসরি আপনাকে অনেকদিন পরে পেলাম। আশা করি আপনি ভালো আছেন। আপনি নিজেও অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তার মধ্যে যে আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে আসি। জি। একটা জিনিস আপনাকে অনেকদিন ধরে আমি বলতে চাচ্ছিলাম, সেটা আপনার জন্য একটা প্রশ্ন, যে আপনারা তো দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে এই বিএনপির সঙ্গে আপনারা শরীক হিসেবে ছিলেন। আপনারা একসঙ্গে বসেছেন, কথা বলেছেন, পরিকল্পনা করেছেন, কিভাবে বিজয় অর্জন করা যায় সেগুলো নিয়ে ভেবেছেন, এবং বিজয়ের পর কি করবেন সেটা নিয়েও ভেবেছেন। সেই যে আপনাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার পর আপনারা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছেন, তারপরে একটা গণতান্ত্রিক সরকারও পেয়েছেন। এই সময়ে এসে প্রত্যাশার কতটুকু মৃত্যু, অথবা আমি যদি বলি যে যাত্রাটা মতো শুরু হলো, সেই প্রত্যাশা অর্জনের লক্ষ্যে যাত্রাটা কি শুরু হয়েছে? এই শুরুটা কি আপনার কাছে পছন্দনীয় মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এইটা আসলে এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন আমার জন্য। আমি যেভাবে বিষয়টাকে দেখি, এটা হচ্ছে যে আমাদের যে চাওয়া, বিশেষত আমাদের দলের জায়গা থেকে যদি বলি, আমাদের যে চাওয়া, এই চাওয়া বাস্তবায়ন করার জন্য যে ধরনের সাংগঠনিক সক্ষমতা থাকা দরকার ছিল, আমরা আমাদের পক্ষে মানুষদেরকে আরো যত বেশি একাট্টা করার আমাদের উচিত ছিল বা পারার, যেটা আবারও বলি যে সক্ষমতা থাকা দরকার ছিল, আমাদের আসলে প্রয়োজনের তুলনায় আমাদের সক্ষমতায় ঘাটতি আছে। আমরা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের মানুষ যেভাবে রাজনীতির চিন্তা করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেভাবে আসলে কাজ করে, বাংলাদেশের রাজনীতিটা যেভাবে পরিচালিত হয়, এর প্রত্যেকটা জায়গার সাথে আসলে আমাদের কিন্তু ভিন্ন মত আছে এবং আমরা এটা সংস্কার করতে চাই। আমরা রাষ্ট্রের সংস্কার করতে চাই, রাজনীতির সংস্কার করতে চাই, অর্থনীতির সংস্কার করতে চাই, এবং এইটা পারার জন্য আমাদের যে কাজ, আমি শুধু আপনাকে একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আমরা যখন আসলে রাষ্ট্র চিন্তা থেকে এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাটা আসলে জাতির সামনে হাজির করি, তখন আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল। আমরা চাইছিলাম রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার এই শব্দটা একসাথে বলার জন্য। আমাদের বিশ্লেষণ ছিল রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার করতে হবে। কিন্তু যে বাস্তবতার মধ্যে আমরা ছিলাম, হাসিনার মাফিয়াতন্ত্র বলেন আর স্বৈরতন্ত্র বলেন, যাই বলে, তার যে শাসন, সেই শাসনের সময় যদি আমরা আসলে রাজনৈতিক দলগুলির যে সংস্কৃতি, এটার যদি সমালোচনা করতাম, তাহলে এটা মনে হইতে পারতো যে আমরা হাসিনা তন্ত্রটাকে জিয়ে রাখার জন্য যারা রাজপথে লড়াই করতেছে তাদের সমালোচনা করতেছি। তাহলে ইতিহাসের কিংবা আসলে একটা বাস্তবতার পরিপ্রেক্ষিতের মধ্যে দাঁড়ায় যখন আমাদেরকে কাজটা করতে হয়, তখন আমাদের যা বিশ্লেষণ এবং সেটা থেকে আমাদের যে চাওয়া, আর তো আমরা রাজনীতির মাঠে যা বলতে পারি সেটা একরকম থাকে না। তো সেই জন্যে আমি আপনাকে এই কথাটা বললাম এই জন্য যে রাষ্ট্র চিন্তা নিজে যা চিন্তা করতো প্রথমত সেটা সে বলতে পারে না। রাষ্ট্র চিন্তা যখন আসলে রাষ্ট্র সংস্কার হয়েছে এবং হয়ে যখন রাজনীতির মাঠে নামছে, তখন সে দেখছে যে একা তার পক্ষে এটা সম্ভব না। তাহলে সে গণতন্ত্র মঞ্চ মতো একটা জিনিসকে তার তৈরি করার চেষ্টা করতেছে। গণতন্ত্র মঞ্চে যখন সে অপরাপর রাজনৈতিক সংগঠনের কাছে গেছে, তখন তার যে নিজের চিন্তা যত দূর সে বলতে চাইছে, গণতন্ত্র মঞ্চে গিয়ে তত দূর সে বলতে পারে নাই। সেইখানে সে ছাড় দিছে। গণতন্ত্র মঞ্চের মধ্যে যতদূর ছাড় দিয়ে আমরা একসাথে ছিলাম, বিএনপি যখন মনে করছে যে গণতন্ত্র মঞ্চের কাছে তার আসা দরকার,
কারণ বিএনপির তখনকার পরিস্থিতি ছিল যে মধ্যবিত্তদের সাথে আসলে তার কোনো সংযোগ হচ্ছিল না, জনগণের জন্য তার কোনো রাজনৈতিক ভাষা ছিল না। সে তখন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার প্রত্যাবর্তন আর কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর মধ্যে তার রাজনীতি ঘুরপাক খাচ্ছিল, যেটাতে সে তার দলের লোকদের বাইরে অন্য শক্তিকে যুক্ত করতে পারতেছিল না। তার প্রয়োজন ছিল যে মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য, জামাত বিএনপি ট্যাগের বাইরে আসতে পারে এরকম শক্তিদের সাথে আসলে সম্পর্ক তৈরি করা। গণতন্ত্র মঞ্চের মধ্যে আমাদের দুই ধরনের মানুষ ছিল। আমরা যারা আসলে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলছিলাম এই আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি আওয়ামী লীগের বাইরে, জামাতের বাইরে একটা স্বাধীন স্বতন্ত্র সংস্কারপন্থী রাজনীতির দ্বার করাবো, এইটার যারা মানুষ ছিল তার চাইতে বেশি মানুষ ছিল যারা বিএনপির সাথে সম্পর্ক করে আসলে বিএনপির রাজনীতির সাথে আসলে তারা কাছাকাছি হয়ে পরিবর্তন হইলে সে পরিবর্তনের তারা ক্ষমতার অংশীদার হবে। এইটার ভেতরে গণতন্ত্র মঞ্চের ভিতরে টানাপোড়েনগুলি ছিল। সেইখানে আমরা শেষ পর্যন্ত লড়াইটা করার চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চকে অক্ষত রেখে। কিন্তু আপনি জানেন যে আসলে আমরা গণতন্ত্র মঞ্চকে বিএনপির ওই প্রভাবের কাছ থেকে আসলে মুক্ত করতে পারি নাই। তাইলে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমার আকাঙ্ক্ষা বা আমাদের আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা ছাড়তে ছাড়তে কিন্তু আসলে 5 তারিখে আসছি। 24-এর নির্বাচন ঠেকাইতে পারি নাই। আমাদের তরুণরা আসলে 5 তারিখে যখন অভ্যুত্থান করছে, 5 তারিখে আমরা তরুণদেরকে বোঝানোর খুবই চেষ্টা করছি যে এই যে পরিবর্তনটা হয়েছে এটা মাগরিবের ওয়াক্তের মতো, এটা খুব সংক্ষিপ্ত সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ঐকমত্যটা থাকবে, এটা খুব দ্রুতই আসলে এর মধ্যে বিভাজন তৈরি হবে, এই আবেগ কমে যাবে, এবং এই সময়ের মধ্যে সর্বজন স্বীকৃত জায়গাগুলি যেন আমরা অ্যাচিভ করার চেষ্টা করি। আমরা তখন তরুণদেরকে এটা বুঝাইতে পারি নাই। তরুণদেরকে অন্যরা যারা বুঝাইছে যেটা বিপ্লব হয়ে গেছে, একটা দর্শন পাল্টায় ফেলতে হবে, মুক্তিযুদ্ধের যে সংবিধান এটার আসলে মূলনীতি পাল্টায় ফেলতে হবে, আমরা তাদেরকে যখন আসলে থামাইতে গেছি, বুঝাইতে গেছি, এটা পারি নাই। আমরা সরকারকে যখন বুঝাইতে গেছি যে আসলে সংস্কারটা আপনারা যেখানে যেভাবে ভাবতেছেন এভাবে পারবেন না, সংস্কারের জন্য কয়েকটা রাজনৈতিক দলই যথেষ্ট না, আপনার জনগণের সাথে আপনার আসলে ডায়ালগ করতে হবে। যেহেতু অন্তর্বর্তী সরকারে যারা আসছিল, যেহেতু তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, যেহেতু সংস্কার কি রাজনীতি কি এটা তারা জানতো না, তারা নিজের মতো করে এটাকে প্রথম থেকে আবার বুঝতে চাইছে। বুঝতে বুঝতে তারা একদিকে সময় ক্ষেপণ করছে, তরুণরা আরেকদিকে আসলে এটাকে একদম বিপ্লব করার জন্য আরেকদিকে টেনে নিয়ে যেতে চাইছে। মাঝখানে পুরনো যে এস্টাবলিশমেন্ট, তার যে খেলা, সে খেলায় সে ক্রমশ তার জায়গাটাকে সে আসলে আস্তে আস্তে পোক্ত করছে। সেইখানে আমরা তখনও পর্যন্ত যেটা চেষ্টা করছি যে কমন মিনিমাম একেবারেই যত দূর সবাই মিলে আমরা ঐক্যমত্যে আসতে পারি, অদ্ভুত জিনিস হইলো যেন আমরা অর্জন করি। আর আমরা আরেকটা জিনিস চাইছিলাম, যেটার পদ্ধতিটা যেমন যেন এমন হয়, পদ্ধতিগত ভুলের কারণে যেন আমাদের অর্জনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। সেই জন্য আমরা কিন্তু দেখবেন যে ঐকমত্য কমিশনে আমাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই। ঐকমত্য কমিশনে আমরা গণপরিষদ নির্বাচনের সংস্কার পরিষদে প্রস্তাব করছি, কিন্তু আমরা নিজেরা এটার জন্য খুব বেশি লড়াই করি না। আমরা অন্যদেরকে চেষ্টা করছি যে তারা যেন এটার ব্যাপারে ভোকাল হয়। আমরা এটা বোঝার চেষ্টা করছি যে আমরা ছোট একটা গ্রুপ, আমাদের কথা অনুযায়ী এগুলি হচ্ছে, এটা যদি কারো বড় দলের মনে হয় তাহলে এটা শুধুমাত্র ইগোর কারণে নাই হয়ে যাবে। অতএব আমরা আমাদের কোনো স্টেক চাই নাই, আমরা আমাদের কোনো কৃতিত্ব চাই নাই, আমরা এটার জন্য কোনোভাবে কাজ করছি এই দাবি কখনো করি নাই। আমরা সেইখানে সবচাইতে পেছনে তাইকেও এই কাজটা যাতে হয় এটার জন্য চেষ্টা করছি। আজকে যখন আসলে আপনি বলেন তাহলে দেখবেন যে আসলে আমরা যেহেতু প্রথমে যেটা বলছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশের মানুষকে আমাদের সাংগঠনিক চিন্তার সাথে যুক্ত করতে পারি নাই, মানুষ যেহেতু এত দীর্ঘমেয়াদী ভাবে এই জিনিসগুলিকে নিয়ে ভাবতে অভ্যস্ত না, মানুষ যেহেতু এর আগে ব্যক্তি কেন্দ্রিক কিংবা মার্কা কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত ছিল, আমরা যেভাবে 10-12 বছর ধরে এটা চিন্তা করে করে মানুষের মধ্যে নিয়ে আসা মানুষকে এর জন্য প্রস্তুত করতে চাইছি, আমরা আসলে তাদেরকে তেমন করে আকৃষ্ট করতে পারি নাই। আমরা পারি নাই বলেই রাজনীতির যে পুরনো সংস্কৃতি ছিল, সে পুরনো সংস্কৃতির মধ্যে নতুন সংস্কৃতির রাজনীতি যারা বলছে তারাও গিয়ে ঢুকছে।
সেইখানে ধরেন আমাদের যা সামর্থ্যের তুলনায় আমি মনে করি যে অর্জন বেশি। আমরা যদ্দূর আসলে আমাদের সামর্থ্য ছিল, আমরা এখানকার চিন্তা যতটা পরিবর্তন করতে পারছি, তার মধ্যে এখনো পর্যন্ত আমি এইটা গুরুত্বপূর্ণ মনে করি কামাল ভাই, যে আজকে 2 বছর পরে আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে সংস্কারের কতটা হইলো। তার মানে সংস্কার যে বাংলাদেশের রাজনীতির মূল এজেন্ডা হিসেবে দাঁড়াইলো, এবং বিএনপি কে যে এখনো পর্যন্ত বলতে হয় যে জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, জামাত ইসলামীর মতো একটা দল 5 তারিখের আগে পর্যন্ত সংস্কার শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে যে এন্ডোর্স করে নাই, সে যখন আসলে সংস্কারের ধারক বাহক হয় এবং সে যখন বলে যে সংস্কার ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না, এইটাকে আমরা একদিক থেকে অগ্রগতি মনে করি। আমরা মনে করি এজেন্ডা হিসাবে বাংলাদেশ এটা এস্টাবলিশ হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে কিচ্ছু হয়নি। বাস্তবায়নের জায়গাটার মধ্যে একদম 72-এর সংবিধানের যা কিছু ছিল, যেটাকে আসলে অন্তর্বর্তী সরকার কিছু পরিমাণের অধ্যাদেশ জারি করে এগুলি থেকে সরতে চাইছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই অধ্যাদেশগুলিকে বাতিল করে দিয়ে 72-এর সংবিধানের মধ্যে যে ক্ষমতাটা ছিল এটা দিয়েই দেশটা শাসন করতেছে। কিন্তু এখনো পর্যন্ত সে ওই রকম স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারতেছে না। যেহেতু অভ্যুত্থান হয়েছে, তরুণদের মেজাজ, মানুষের মধ্যে মেজাজ, মানুষের সাহস বাড়ছে, এবং ওনারাও আসলে নিজেরা এখনো পর্যন্ত এতটা সংগঠিত হয়ে রাষ্ট্রের সকল জিনিসের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে নাই। অর্থনৈতিক ভাবে যেহেতু এখনো পর্যন্ত তাদের হাতে তেমন টাকা পয়সা তাদের লোকদের হাতে অতটা গিয়ে পড়ে নাই, সেই জন্য এখনো পর্যন্ত ধরেন অভ্যুত্থানের পরের কিছু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভোগ করতেছি, এইটা হচ্ছে অর্জন। কিন্তু এই জি লড়াইটা যদি আসলে আপনারা আমরা মিলে করতে পারি, তাইলে আমি মনে করি যে বিএনপি কে অনেক দূর পর্যন্ত আহ স্বীকার করে যাইতে হবে, যদিও এটা স্থায়ী হবে না। তারা অনেকগুলো সংস্কার করবে সংশোধন আকারে, সেই সংস্কারগুলি তাদের পঞ্চম সংশোধনীর বেলায় পর্যন্ত ধরতে পারে। মানে জিয়াউর রহমানের শাসনকালে যদ্দূর গণতান্ত্রিক শাসনতন্ত্র ছিল, তারা আসলে সংস্কার বলতে তত দূর বোঝে। আমরা যে সংস্কারের কথা বলছিলাম এটাকে তারা আসলে এখন আর বিশ্বাস করে না। তারা বলছে যে এগুলি তারা মানছিল নির্বাচিত হওয়ার জন্য, জি জি। ভোটে তাদের, ভোটে তারা যাতে জিততে পারে এই জন্য। আচ্ছা তো এখন এই কথা ফাঁকটা হলো, আছে। আচ্ছা এখন কথা হলো যে এই যে সংস্কার নিয়ে যেখানে একটা আমরা বিরোধ দেখছি, যে বিএনপি একটা কথা বলছে, জামাতে ইসলাম একটা কথা বলছে, জামাত এনসিপি তারা এক সুরে এক কথা বলছে যে বিএনপি গাদ্দারি করেছে বলছে, এবং এটা নিয়ে তারা রাজপথেও আসছে। এর বিপরীতে আপনি বলছেন, আপনারা বলছেন যে আপনারা সংস্কার কথাটা তো অন্তত উচ্চারণ করাইতে পারছেন, এটাকে আপনারা অ্যাচিভমেন্ট মনে করছেন। কিন্তু আমার কথা হলো কি, সাধারণ মানুষ যারা আছি আমরা মনে করেন, আমাদের মধ্যে তো ওটা আপনি যে নামেই ডাকেন না কেন, সংস্কার নামে ডাকেন অথবা যে নামে সংস্কার অথবা সংশোধন, যে নামে ডাকেন না কেন, আমাদের মধ্যে তো একটা প্রত্যাশা ছিল যে আমরা এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই না, আমরা একটা তন্ত্র চাই না, আমরা স্বৈরাচারী শাসন চাই না, আমরা দলীয় শাসন চাই না, আমরা মানে দলীয় সর্বস্তরে দলীয়করণ চাই না। এই ধরনের একটা প্রত্যাশা তো আমাদের ছিল। মানে আমরা আওয়ামী লীগ আমলে যে যে ঘটনা দ্বারা, যে যে কাজের দ্বারা আমরা বিরক্ত ছিলাম, টায়ার্ড ছিলাম, সেগুলো অবসান চেয়েছিলাম। সেই অবসানটা কতটুকু হলো বলে আপনারা মূল্যায়ন? আমি আরেকটু যদি বলেন, আবার যদি আমি বলেন বলবো, শেষের কথা। আমরা সাধারণ মানুষ যা চেয়েছি, সাধারণ মানুষ তো চেয়েছিল যে আমরা যেন সর্বস্তরে দলীয়করণটা না হয়। সাধারণ মানুষ চেয়েছিল যে এক রাজতান্ত্রিক ব্যবস্থা যেন না হয়, একজন ব্যক্তির উপর সবকিছু নির্ভর করবে, যেন সেটা না হয়। তো সেই যে মানুষের প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা কতটুকু হাসিনা সরকার চলে যাওয়ার পর মানুষ তাদের সে প্রত্যাশা কতটুকু মিটেছে বলে আপনারা মনে করেন? না, ওইটাই তো হচ্ছে সবচাইতে বড় কথা। আপনি যেটা বললেন যে আমরা যে ভাষায় কথা বলি, সাধারণ মানুষ তো তার মতো করে তার একটা জায়গা থেকে এই অভ্যুত্থানটা যুক্ত হয়েছে। তার প্রথম যে যুক্তি ছিল বা তার যে আকাঙ্ক্ষা, আমি যতদূর বুঝি, আমি তো গ্রামে এবং শহরে, আমি একটা সাধারণ পরিবারের মানুষ, যেইভাবে আমি দেখি যে মানুষের চাওয়াটা ছিল আহ অনাচারটা কমবে। অনাচার ইন দা সেন্স যে আসলে মানুষের উপরে জুলুম, একদলীয় আপনি যেটা বলেন যে নিপীড়ন, তার আসলে শ্বাস ফেলানোর ব্যবস্থা নাই, তার
কথা বলার জায়গা নেই এইটা। আরেকটা চাইছিল যে তার বৈষম্যের জায়গাটা তরুণদের বেলায় বিশেষ হতো। তরুণরা ক্রমশ আসলে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনযাত্রার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে তারা একটা মানে খুব সংকটের মধ্যে ছিল। মানে বেকারদের একটা জায়গা ছিল, কর্মসংস্থান ছিল না, যা আয় করতেছিল এবং অন্যদের যে আয়ের বৈষম্য পার্থক্য, সেইটাতে সে আসলে মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারতেছিল না। তো এই জায়গাগুলি যে তার পাওনা ছিল, চাওয়া ছিল, সেই জায়গাগুলি তো আসলে কামাল ভাই আরো খারাপ হয়েছে। আমি গ্রামাঞ্চলে তিনটা জিনিসের প্রাদুর্ভাব দেখি। আমি দেখি যে আসলে ছোট ছোট যে উদ্যোগগুলি ছিল মানুষের, সেইগুলি বৈশ্বিক কারণেই হোক, বাংলাদেশের ইকোনমিক ফ্লোটা আসলে থেমে যাওয়ার কারণেই হোক, এই উদ্যোগগুলি যাদের ছিল তারা আসলে লোকসানে পড়ছে। ছোট ব্যবসায়ী, ছোট কর্ম মানে যারা করে খাইতো, তাদের তাদের অর্থনৈতিক অবস্থার মানে অবলম্বন হয়েছে। হ্যাঁ। দুই হচ্ছে গ্রামাঞ্চলে চাঁদাবাজিটা বাড়ছে, বিভিন্ন ফর্মে চাঁদাবাজি, মানে সালিশের নামে, জায়গা জমি দখলের নামে, যে কোনো ভাবে চাঁদাবাজির পরিমাণটা বাড়ছে। তিন হচ্ছে যে ধরেন এক ধরনের অত্যাচার নির্যাতনের পরিমাণটা বাড়ছে। আর একটা বাড়ছে যেটা হচ্ছে মাদকের ব্যবসাটা, মাদকটা আগের চাইতে অনেক বাড়ছে। মানে মাদকের প্রাপ্তি কিংবা মাদক যে ছড়ানো, এইটা ধরেন একদম গ্রামের ঘরে ঘরে, যেহেতু ছেলেরা বেকার কিংবা ছোটখাটো কাজ করে হতাশ, তাদের সাথে এই জিনিসের আসলে প্রশ্রয়টা অনেক বেশি পাইছে এবং মাদকটা অনেক বেশি বিস্তৃত হয়েছে। এইসব মিলে গ্রামাঞ্চলে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা, আরেক ধরনের সামাজিক নিয়ম শৃঙ্খলার ভেঙে পড়ার ভেতর দিয়ে একটা অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার বৃদ্ধি, চুরি ডাকাতি ছিনতাই এগুলির বাড়া, এই পুরো জিনিসটা আগের যে অর্ডারটা যোদ্ধা ছিল, ধরেন আগে কবরের একটা শান্তি ছিল, একদলের একটা নিস্তব্ধ ডিসিপ্লিন ছিল, আপনি সেইখানে কোনো প্রাচুর্য আসে নাই, কিন্তু এই শৃঙ্খলাটা আরো ভেঙে পড়ছে। সেইটা আসলে গ্রামাঞ্চলের মানুষকে মানে প্রায় বলতে বাধ্য করতেছে যে এর চেয়ে আগে ভালো ছিলাম। এইটা হচ্ছে ভয়ের জায়গা। যে কোনো ধরেন বড় রকমের অর্জনের যে সম্ভাবনা যখন তৈরি হয়, এটা যখন অর্জনে না গিয়ে হতাশায় পরিণত হয়, তখন আসলে যে ঘটনাগুলো আমরা দেখি, এটা হচ্ছে ধরেন 72 থেকে 75-এ মানে সোকল্ড মুক্তিযোদ্ধারা, পরবর্তী মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে যারা আসলে জুলুম করছিল, তাদের জুলুমের কারণে এর চাইতে রাজাকার ভালো হয়ে গেছে। খানা তাকে সিনেমা বানাইতে হয়েছিল যে আবার তোরা মানুষ। কিংবা 75-এ এত বড় বিপর্যয়ের পরে আসলে মানুষ এটাকে বুঝতেই পারে নাই, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একই রকম এত বড় যে উত্থান, এই উত্থানের পরে যখন আসলে মানুষ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের আসলে উন্নয়নের লক্ষণ দেখে না, কোনো অভিমুখ দেখে না, তখন তার মধ্যে যে হতাশাটা তৈরি হবে, আমি ভয় পাই যে এই হতাশা আমাদেরকে আরো বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেয় কিনা। সেইটা আসলে আপনি যেটা বলছিলেন এটা তো হয় নাই, বরং আমার আশঙ্কাটা বাড়ছে, বিপর্যয়ের আশঙ্কা। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? যেমন আমি কতগুলো কথা বলি, যেমন ধরেন আমি দেখলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রশ্নটা আসলো সামনে, এবং বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করলো, মিটিং করে তারা দায়িত্ব দিল তারেক রহমান ঠিক করবেন যে কাকে মনোনয়ন দেওয়া হবে। তো আপনি এই গণতন্ত্র কি চেয়েছিলেন? আমি আপনাকে এটাই বলছিলাম যে আমরা তো বলছিলাম যে আমরা রাজনীতি সংস্কারের কথাটাও বলবো, বাংলাদেশের মানুষের সামনে এটা তুলতে হবে, কিন্তু আমরা হাসিনা শাসনামলে এটা তুলতে পারি নাই। আর এখনকার যে পরিস্থিতি যাচ্ছে, এখনো ধরেন আপনি এটা বলেন গণতান্ত্রিক সংস্কৃতির তো কোনো কিছু চিহ্নই নাই। গণতান্ত্রিক সংস্কৃতির বদলে জিনিসটা যেটা ছিল হুবহু তাই আছে, এটা আমাদের এজেন্ডার মধ্যেই আসেন নাই। রাষ্ট্রে ধরেন সবচাইতে বেশি গুম হয়েছে কার? বিএনপির চাইতে তো বেশি গুম খুন শিকার হয় নাই কেউ এই এই 15 বছরে। তো তারা ধরেন গুম কমিশনটাকে যখন গুম করে ফেলে, মানবাধিকার কমিশনকে যখন ধরেন অকার্যকর করে ফেলে, তারা সবচেয়ে বেশি সার্ভাইলেন্সের আন্ডারে ছিল, কথা বলতে পারে না। এখন সার্ভাইলেন্সের আইনটাকে যখন ধরেন আবার রেস্টোর করে, আপনার দুদকের মতো একটা প্রতিষ্ঠানকে যখন অকার্যকর করে ফেলে, স্থানীয় সরকারের উপরে ধরেন কন্ট্রোল নিতে হবে, এটাকে যখন সে বহাল রাখে,
তখন তো আপনার একটা লক্ষণ বোঝা যায় যে সে আসলে রাজনীতি এবং রাষ্ট্র এই দুইটা জায়গার মধ্যে হাসিনার বদলে ক্ষমতাটা তার হাতে চায়, এবং যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না করে চলে ততক্ষণ সে ব্যবহার করবে না হয়তো, কিন্তু সে এটা ভয় পায় যে বাংলাদেশে শাসন করতে গেলে এই ক্ষমতা লাগবে, এবং এটা সেই জন্য সে অটুট রাখতে চায়। সে মনে করে না যে আসলে এই ক্ষমতাটা আসলে হাসিনার পতনের কারণ হয়েছিল। সে মনে করে হাসিনার অপরিমত ব্যবহার এটাকে আসলে হয়তো হাসিনাকে পরাস্ত করছে, কিন্তু এটার পরিমিত ব্যবহার তার লাগবে। সে জনগণের ভোটের কথা বলে কিন্তু জনগণের উপর নির্ভর করতে পারে না। সে পুলিশ এবং ওই সমস্ত বিচারক যারা আসলে তাদের কথাই চলবে সেরকম বিচার ব্যবস্থায় সে চায়। আর এইটার ধরেন দুইটা পারে, একটা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে এটা ঘটে নাই, রাষ্ট্রে ঘটে নাই। সবচেয়ে ভয়াবহ যেটা, যে আপনার এই রকমের একটা অর্থনৈতিক ব্যবস্থার জন্য তো এগুলি লাগে। আপনি লুটপাটটা করবেন, লুটপাটটা করে টাকাটা পাচার করবেন, ব্যাংকটা খায় ফেলবেন, এবং ব্যাংকটা খায় ফেলার পরে আপনাকে কেউ কিছু বলতে পারবে না, আপনাকে সেলিউট করবে। এর জন্যই তো বেআইনি একটা ব্যবস্থা লাগে, মানে এরকম আইন লাগে। তো সেইটাকে তো তারা ধরেন সেই জায়গায় তো তারা হাত দিতে চায় না, এখনো চাচ্ছে না। অর্থনীতিতে আপনি পুরো জিনিসটা আজকে যেটা ধরে নিয়ে বলছে বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী যেটা বলছে এটা ভালো কথা বলছে। উনি বলছে যে বিদ্যুতের দাম কেন বাড়াইতে হচ্ছে, যেহেতু কার্ডে কার্ডে আসলে বিভিন্ন জনকে আসলে টাকা দিবে, ফ্যামিলি কার্ড, অমুক কার্ড তমুক কার্ডে যে কার্ডের যে পলিসি তারা করছে, তাহলে এটার টাকা কোত্থেকে আসবে? তারা বলতেছে বিদ্যুতের টাকা থেকে এটা কাটতে হবে। তো বিদ্যুতের মতো একটা জায়গাকে যখন আপনি ধরেন এগুলির জন্য আপনি রিলিফ দেওয়ার জন্য যখন আপনি, তো এই রিলিফের ইকোনমি এইটা দিয়ে তো আপনি বৈষম্য কমাইতে পারবেন না, চুরিও কমাইতে পারবেন না, আপনি ধরেন লুটপাটও কমাইতে পারবেন না, আপনি বিনিয়োগের জায়গাটাও বসতে পারবেন। আপনার সংকট হচ্ছে বিনিয়োগের সংকট। আপনি ধরেন বাংলাদেশের একটা মাত্র সেক্টরকে যদি তার আসলে মানে ট্রাস্ট সেক্টর ধরতে হতো, একটা যদি ক্রাশ প্রোগ্রাম করতে হতো, তাইলে তার বাংলাদেশে সবার আগে সবকিছু বন্ধ করে তার সোলারে যাওয়ার কথা। যে সোলারের জন্য ধরেন সমস্ত কিছু তরুণদেরকে নিয়ে, ব্যাংকগুলিকে নিয়ে, বাংলাদেশের বাজেট নিয়ে, দুনিয়ার সমস্ত কনসোর্টিয়াম নিয়ে তারা আসলে বসার কথা হচ্ছে সোলারের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য। তো সেইখানে আপনি বিদ্যুৎ আরে আপনি তেল কিনবেন, আপনার টাকা নাই। আপনি এলএনজি কিনবেন, আপনার টাকা নাই, আপনি ঋণ করবেন। আর আপনি এই জায়গাটার মধ্যে যেভাবে চলতেছিল এরকমই একটা পলিসি করবেন, কিন্তু যে ইনভেস্ট করতে যাবে সে গিয়ে দেখবে যে এনবিআর তাকে কোনো ফ্যাসিলিটিস দিচ্ছে না। আপনি বলবেন যে কাঁচামালের ক্ষেত্রে জিরো ট্যারিফ দিচ্ছেন, আর যে ইনভেস্ট করতে যাবে ইনভেস্টর গিয়ে দেখবে যে এনবিআর আগের জায়গায় বসে আছে। তার মানে আপনি এখনো পর্যন্ত বসায় রেখে, 42,000 কোটি টাকা দিতেছেন। হচ্ছে আপনার প্রথম কাজ ছিল এসে, অন্তর্বর্তী সরকারেরও এটা প্রথম কাজ ছিল, আমাদেরও প্রথম দায়িত্ব ছিল, তরুণদেরও প্রথম দায়িত্ব ছিল যে সমস্ত সেক্টরে আমরা অকারণে বসায় মানুষকে টাকা দিতেছি সেগুলি বন্ধ করা। অন্তর্বর্তী সরকার যদি আসলে কোনো প্রপিপল সরকার হইতো তাহলে সে প্রথম এই জিনিসগুলি করত, তো সেও করে নাই। এইবার যাদেরকে আমরা তখন মনে করছি যে এটা দুর্বল সরকার, এরা পারে না, এইবার যাদেরকে এনে বসাইছি তারাও এটা করবে। তাহলে টাকা নিয়ে আপনি দিবেন হচ্ছে এদের কাছে, আর আপনার যেখানে দাঁড়াইতে পারবেন সেখানে আপনি দাঁড়াবেন না। টাকা তুলতে চাইবেন আপনি মানুষের কাছে যার কাছে টাকা নাই। সেইটা তো আসলে ওই বিপর্যয়টাকে ডাইকে আনতেছে, যে বিপর্যয়টায় মানুষ ওই কথাটা বলবে যে কথাটা আমি মুখ দিয়ে বলতে চাই না। সেইটা হইলে বাংলাদেশের জন্য, আমাদের জন্য কিছু হবে না, তাদের জন্য হবে না, অন্যদের জন্য হবে না। আমি এখনো পর্যন্ত এটা আশা করতে চাই ফাসুল ভাই, কামাল ভাই, যে বিএনপিতে আমি আশা করতে চাই যে কিছু লোক আছে, বিএনপিতে আমি আশা করতে চাই যে কিছু পলিটিশিয়ান আছে। এটা আমি পলিটিক্যাল পার্টি হিসাবে দেখি না, এটা পার্টি না। তো তারপরে আমি মনে করতে চাই যে এখানে কিছু পলিটিক্যাল লোক আছে যারা আমি যেগুলি বলছি এর চেয়ে এটা ভালো করে পিকচারটা দেখতে পায়, এবং তাদের এটা বলার কথা। কিন্তু আমি জানি যে তাদের কোনো বক্তব্য আসলে কোনো বক্তব্য হয় না। যেটা আপনি ওই যে প্রথমে যেটা বলছিলেন যে প্রেসিডেন্ট ইলেকশন করবে কিভাবে, এইটা যে ধরেন এইটা দিয়ে বোঝা যায় যে বিএনপিতে কোনো মানে পার্টি ক্যারেক্টার বলতে কিছু নাই। এইটা হচ্ছে দুর্ভাগ্যের প্রধান কারণ। আমরা এই জন্য
বলছিলাম যে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির এগুলি সংস্কার লাগবে, কিন্তু হাসিনার আমলে রাজনীতি আর অর্থনীতি শব্দ দুইটা আমি বলতে পারি নাই ভাই, এটা আমার আরেক দুর্ভাগ্য। যাই হোক, তারপরেও আমাদের তো নানা ধরনের হতাশার কথা শুনলাম আপনার কাছে, আবার আশাবাদের কিছু জায়গা আপনি দেখালেন যে ওখান দিয়ে আমরা হয়তো কিছু একটা পেতেও পারি। তো সে আশাটাই থাকুক। যে ভয়ের কথাটা আপনি বললেন যে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু যে ভয়টা আপনি পাচ্ছেন, এটাই সবচেয়ে ভয়ের কথা, যে তারা যদি বলে বসে যে আগেই ভালো ছিলাম, সেটা কিন্তু এত রক্তক্ষয়, এত ত্যাগ, এত কিছুর বিনিময়ে ওইটা যদি আবার শুনতে হয়, তাহলে এর চেয়ে তো মানে হতাশার কিছু হতে পারে না। তো সেই হতাশা থেকে আমরা বেরিয়ে আসি, প্রত্যাশা থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে বসলেন, কথা বললেন, এবং আপনার কথা আমাদের দর্শকরা শুনলো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অ্যাডভোকেট হাসনাত কাইমের বক্তব্য। আমার মনে হয় ওনার কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যা হয়তো আমরা স্বাভাবিকভাবে দেখি, কিন্তু ওইভাবে ব্যাখ্যা করি না। সেই ব্যাখ্যাগুলি ওনার কণ্ঠে আমরা উচ্চারিত শুনলাম। আমরা এগুলো নিয়ে ভাববো, আপনারাও ভাববেন, এই প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।